আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আক্রমণ পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকো তেল শোধনাগার বন্ধ। তেহরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছে যৌথ বাহিনী। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কুয়েত বাহরাইনে বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, চরম আতঙ্কে প্রবাসীরা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিন সহ ৫,০০০ ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার ৬ মিত্র দেশকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে ইরান। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে ২০০-রও বেশি মিসাইল ছুড়েছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার। কুয়েত ৩টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে সেগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও অব্যাহত রয়েছে হামলা। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক ৬৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসি। ২টি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ৬ পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। অপারেশন ফতেহ খাইবারের তৃতীয় দিনে তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১০ দফায় মিসাইল ছুড়েছে আইআরজিসি। এর মধ্যে ২৪ ঘণ্টাতেই ছোড়া হয়েছে ২০০-র বেশি। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। ছুড়েছে ১৫০ শতাধিক মিসাইল আর ২ শতাধিক ড্রোন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা ১.৫ কোটির বেশি বাংলাদেশির। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। সরকার বলছে যে সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় ৩০ লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে লাখ ১০ সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত ৫০ থেকে ৬০ লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে ২ বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার।
জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিকে গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইরান। রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সাথে ঈদের আগে ইমাম মুয়াজ্জিন সহ প্রায় 9,000 ধর্মীয় গুরুকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী যানজট, যার অন্যতম কারণ পরিবহন বিশৃঙ্খলা। নগরবাসীর ভোগান্তি কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে ভাবছে সরকার। সোমবার সচিবালয়ে এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল করা হবে রেল যোগাযোগ। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। এদিকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বিষয়টি জানান। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে 180 দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে ঈদের আগে সারা দেশের 8,908টি মসজিদ, 990টি মন্দির, 198টি গির্জা ও 72টি বৌদ্ধবিহারে সম্মানে ভাতা দেবে সরকার। পাইলটিং এই প্রকল্প চলবে জুন পর্যন্ত। এরপর সকল নিবন্ধিত ধর্মীয় উপাসনালয়কে এই ভাতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আমদানি ও রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সচিবালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনারের সাথে। মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।